অন্যান্য অনেক জায়গা করে। এমনিতেই পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দিয়ে রাখে, এটা আমরা আজ থেকে নয় বহুদিন ধরে বলছি। ইউএনএতে সেদিনও বলেছি আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী মদত দেওয়ার যে ব্যাপারগুলো হয়েছে, ফাইন্যান্সিয়াল মদত এবং অন্যান্য মদত, সেগুলো সম্বন্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং সন্ত্রাসবাদের সম্বন্ধে জিরো টলারেন্স করা হোক। এই জিনিসটা আমরা সারা পৃথিবীকে জানিয়েছি। তাই এইটা একটা সর্ট অফ আমাদের যে ইন্টেলিজেন্স অফলেট আইএসআই যে চিকেন নেক বা শিলিগুড়ির কাছে যে তাদের প্রেজেন্স করেছে, সেটা জানার পর বাকিদেরকে জানানো দরকার। এটা নাগরিকদের জানার অধিকার আছে গণতন্ত্রে, যে অপর দেশ আমার দেশের বিরুদ্ধে কি চক্রান্ত চালাচ্ছে সেটাও তাদের জানানো দরকার। পার্টিকুলারলি হোয়েন যখন ইউনিসের নেতৃত্বে আজকে বাংলাদেশ একটা অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড নিয়ে জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে আর একটা অশান্ত অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চলেছে। যে ধরনের অ্যাটমসফিয়ার 71 অপারেশনের আগে করা হয়েছিল, ওই রকমই একটা, তখন খান সেনারা অত্যাচার করেছিল, তখন মানে গণ হত্যা করা হয়েছিল, উদ্বাস্তুদের এখানে পাঠানো হয়েছিল, পার্টিকুলারলি মাইনরিটিসদের। এখন হয়তো মাইনরিটিসরাও আর বাংলাদেশ ছেড়ে চলে আসছেন না, কিন্তু এই পাকিস্তান আবার সেই ইনস্টিগেশন করে 71-এর সিনারিওটাকে ফেরত আনতে চাচ্ছে। এইটা ভারতবর্ষের মানুষের জানা দরকার। সেই জন্য উনি জানিয়েছেন। এটা কোনো উদ্বেগের কারণ ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় মিলিটারির পক্ষে একদমই নয়। আমি কতগুলো বিষয় স্যার আপনার বক্তব্যে উঠে এলো। তার আগে আমরা যখন এই স্টুডিওতে এই বাংলাদেশ নিয়ে আলোচনা করেছি, তখন আমরা বারবার বলেছি যে বাইডেনের হাত ধরে, ক্লিন্টন ফাউন্ডেশনের হাত ধরে বাইডেন বারবার চেয়েছে বাংলাদেশের মাটিকে উত্তপ্ত করতে ভায়া ইউনুস। এবং আমরা জানি যে ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে কতটা ভালো সম্পর্ক ইউনুসের, তার বহু ছবি প্রকাশ্যে এসেছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা সাম্প্রতিককালে জানতে পারলাম যে এক্স হ্যান্ডেলের কর্ণধার ইলন মাস্ক, তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ইন্টারভিউতে তিনি প্রকাশ্যে বলছেন যে ভারতীয় নির্বাচনে প্রভাব খাটিয়ে 181 কোটি টাকা খরচ করা হয়েছে যদি মোদীকে হারিয়ে দেওয়া যায়। আমি একটু কংগ্রেসের কাছে আসতে চাইছি। চন্দনদা, মোদীকে হারালে, মোদীকে মার্কিন সাহায্যে হারালে সবচেয়ে বেশি লাভ হতো কার আমরা জানি না, কারা ক্ষমতায় আসতো আমরা জানি না, কিন্তু সবচেয়ে বেশি প্রবাবিলিটি ছিল আপনাদের। কারণ যদি ধরেও নি যে মার্কিনের টাকায় মোদী হেরে গেলেন, তাহলে লাভ নিঃসন্দেহে বাইডেনের হতো না সরাসরি, কারণ বাইডেন এখানকার প্রার্থী নন। কিন্তু নেক্সট সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিলেন আপনারা, বিজেপির কাছে পলিটিক্যাল থ্রেট ছিলেন আপনারা। আমি জানি না এই বিষয়টাকে আজকে কিভাবে দেখছেন, যখন এই বাংলাদেশ প্রসঙ্গে, এই চিকেন নেক্স প্রসঙ্গে, এই সেনাপ্রধানের বক্তব্য প্রসঙ্গে সামনে আসছে। আমি জানি না এগুলো আজকে আলোচনার ভীষণ বড় প্রেক্ষাপট তৈরি করছে। ধন্যবাদ সৈকত। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে, যে প্রসঙ্গটা তুমি বলছো সেটা একটা ডিপ স্টেট প্রসঙ্গ, এবং ট্রাম্প যে মন্তব্যটা করেছেন, তুমি ওই 182 ক্রোস যে ইন্ডিয়ান কারেন্সি, যেটা 21 মিলিয়ন রুপিস, ট্রাম্প নিজেই মন্তব্য করেননি। ইনফ্যাক্ট তুমি যদি আজকে ইন্ডিয়া টুডে, আমি মেনশন করে দিচ্ছি, তার রিপোর্টটা দেখো, জাস্ট ঘন্টা দুয়েক আগে তারা সেখানে ট্রাম্প বিস্ময় প্রকাশ করেছেন, বলছে 21 মিলিয়ন একটা মাইটি ইন্ডিয়ান ইলেকশনকে প্রভাবিত করতে পারে, এটাতেই তো আমার যথেষ্ট দ্বন্দ্ব লাগছে। ইনফ্যাক্ট তোমার প্রথম প্রশ্নটার উত্তর এখানে ক্লিয়ার। এটা একটা নির্দিষ্টভাবে ভাসিয়ে দেওয়া তথ্য, এবং সে তথ্যকে ট্রাম্প নিজে অস্বীকার করেছেন অ্যাজ পার দ্য রিপোর্টস অফ স্ট্যান্ডার্ড নিউজ পেপার্স অর দ্য নিউজ এজেন্সি। সুতরাং এই প্রসঙ্গে নতুন আলোচনা করে লাভ নেই। তুমি বরং প্রথম যে প্রসঙ্গটা করলেন, যেটা কর্নেল বাগচি যেটা বললেন, আই মিন সব্যসাচী বাগচি জি যেটা বললেন, এর পিছনে একটা ব্যাপক ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তোমাকে বিশেষভাবে যেটা বলি, ট্রাম্প আজকে যে কথাটা বলেছেন সেটাও কিন্তু আমি শুনেছি, মানে ডিরেক্ট ভাষ্যটাই আমি শুনেছি। সেখানে উনি বলছেন বাইডেন প্রশাসনের সময় একটা সার্টেন এলিমেন্ট তৈরি করা হয়েছিল, যাকে ফান্ডিং করা হয়েছিল। আবারও বলি ডিপ স্টেট, আমরা বহু আলোচনা করেছি, এটাই ডিপ স্টেট বলে। এবং সেখানে একটা অশান্ত বাংলাদেশ, এবং বাংলাদেশ সরকারটা পড়ে গেল, একটা সরকার এলো, সেই সরকারটা তদারকি সরকার, তারপরে একেবারে রক্তাক্ত একটা পরিবেশ। আমার এখানে অন্য প্রশ্ন আছে যেটা ট্রাম্প বলেন।
ট্রাম্প যেটা বলেননি সেটা হচ্ছে যে এই উপমহাদেশের সব থেকে বড় বা বৃহৎ শক্তি হচ্ছে ভারত। এই উপমহাদেশে ভারতবর্ষের মাইটিনেস নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। ইলেকশনের ব্যাপারটা উনি অস্বীকার করেছেন, তথাপি এই ব্যাপারটা উনি সরাসরি বলেছেন। আমার প্রশ্নটা এখানে যে ঠিক যেই স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে আমরা ইন্ডিভিজুয়ালি কি করতে পেরেছি, ইনফ্যাক্ট আমরা কি বাইডেনের প্রশাসন অথবা ট্রাম্পের প্রশাসন তার উপরে নির্ভরশীল ভারতবর্ষ, নাকি ভারতবর্ষের নিজস্ব পলিসি আছে, ফরেন পলিসি আছে, তার ডিফেন্স পলিসি আছে, তার হোম পলিসি আছে, এবং প্রোটেকশনের জন্য আমাদের নির্দিষ্ট লাইন আপ আছে। যদি আমি সেই ক্ষেত্রে বলি তাহলে ইন্টেলিজেন্স ফেলিওরকে আমাকে প্রথমে ধরতে হবে। অর্থাৎ আমার এখানে বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে এবং সেখানে আমেরিকা ফান্ড করছে কি করছে না থেকে বড় প্রশ্ন। আমি একেবারে সরাসরি ভুক্তভোগী। ইনফ্যাক্ট ওখানকার হিন্দুরা ব্যাপক অত্যাচারিত এবং ভারতবর্ষের তার প্রভাব কিভাবে পড়েছে আমরা দীর্ঘ আলোচনায় দেখেছি। এবং এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে হোয়াট ডিড দ্য গভর্নমেন্ট ডু, আমাদের এজেন্সিস গুলো কি করেছে, দিস ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিপ্লোম্যাটিক চ্যানেল ফেলিওর। দেখো আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটা আমরা প্রকাশ্য ডিপ্লোমেসি বুঝি যেটা এম্বাসি হাই কমিশন থ্রু হয়, আর একটা ডিপ্লোমেসি চ্যানেল যেটাকে আমরা চ্যানেল 2.2 ডিপ্লোমেসি বলি, যেখানে হোম অ্যান্ড ডিফেন্স মিনিস্ট্রি তাদের নিজস্ব নেটওয়ার্কে কাজ করে এবং ওদের সাথে ইনফ্যাক্ট অন্য দেশের সাথে যাতে একটা সলিউশন তৈরি হয়। এই ডিপ্লোমেসি অর্থাৎ চ্যানেল 2.2 ডিপ্লোমেসিতে আমরা ফেলিওর, সেটাও আমাকে প্রমাণ করতে হবে। আর সব থেকে যেটা বড় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি গত 11 বছর 12 বছর বা 2014 নির্বাচনের পরে আমার সখ্য সাবকন্টিনেন্টের দেশগুলো, একটি দেশের নাম তুমি বলতে পারবে, পাকিস্তান তো আমাদের চিরশত্রু আমরা জানি, কিন্তু পাকিস্তান ছাড়া আর যে দেশগুলো আমাদের এখানে ইনফ্যাক্ট এই কন্টিনেন্টে একেবারে মায়ানমার, নেপাল, ভুটান থেকে আরম্ভ করে শ্রীলঙ্কা এবং সেক্ষেত্রে আফগানিস্তান এবং তুমি বিশেষভাবে বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র ছিল। ইনফ্যাক্ট কি এমন ঘটনা ঘটলো where we had lapsed the foreign policies, যেখানে এই প্রশ্নগুলো উঠছে। ট্রাম্প তো সেকেন্ডারি, ট্রাম্প অন্য একটি দেশের প্রেসিডেন্ট এবং সে তার দেশের প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। হি মাইট অ্যাকিউজ, অর্থাৎ নরেন্দ্র মোদীজি রাহুলজিকে কি বলছেন বা রাহুলজি নরেন্দ্র মোদীজিকে কি বলছেন আমাদের স্পেকট্রামে সেটা বিচার্য, কিন্তু আমরা ফেলিওর হচ্ছি। ইনফ্যাক্ট যেখানে তাকে যদি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা তো বিজেপিকে বলতে শুনছি যে রাহুল গান্ধী চীনের ভাষায় কথা বলছেন। সেটা এবং তারা আমরা বলতে তো পারে। দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের বাণিজ্য কর্তৃত্বের কথা সবাই জানি। আমরা তো জানি যে মলদ্বীপে কে অশান্তি ভারত বিরোধিতার জিগির তুলছে। আমরা তো জানি বাংলাদেশে কারা বিভিন্ন রকম ভাবে অস্ত্র তারপর টাকা সাপ্লাইয়ের চেষ্টা করছে, কে? চীন। আমরা তো জানি সবাই সেটা। চীন যে দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়ার থ্রেট, এবং আমেরিকা যখন পরিষ্কার বলে দিচ্ছে বাংলাদেশ ইস্যুতে শেষ কথা বলবে ভারত, তখন তো সবচেয়ে বড় থ্রেটটা যাচ্ছে চীনের কাছে। পাকিস্তানকে তো আমরা ধর্তব্যের মধ্যে আনছি না, কিন্তু থ্রেটটা যাচ্ছে চীনের কাছে। অ্যাকচুয়ালি তো চীনকে বার্তা দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, এই প্রাসঙ্গিক হচ্ছে কোনটা, 26/11 অন্যতম একজন গুরুত্বপূর্ণ অপরাধী যিনি এখন আমেরিকার জেলে রয়েছেন তাকে প্রত্যর্পণ করা হবে। এখন এখানে সিঁদুরে মেঘ দেখছে সবচেয়ে বেশি কে জানেন? এখানে সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান। যদি তাকে সামনে নিয়ে আসা যায় তাহলে তার বয়ানের ভিত্তিতে অনেক কিছু করে দেওয়া যাবে, 26/11 প্রমাণ করা সম্ভব হবে এবং এফএটিএ তে ফের ভারত অ্যাপ্লাই করে তাদের ধূসর তালিকাভুক্ত করা যাবে। আরো একেবারে ভাতে মারার উপক্রম হবে পাকিস্তানকে। কিন্তু সেই কারণে কি পাকিস্তানের এত গাত্রদাহ? দেখো অনেকগুলো বিষয় এখানে উঠেছে, ওই সরকারের সাথে আলোচনা করব। প্রথমত এই গভর্নমেন্টটা কোনো গভর্নমেন্টই নয়, এটা কোনো ইলেক্টেড গভর্নমেন্ট নয়। এবং যে গভর্নমেন্টকে নিয়ে তুমি প্রতিবেদন শুরু করেছো, আমি ব্যক্তিগত স্তরে একজন ইকোনমিক্স ইউনিস্টকে ভাবতে মানে চেয়েছিলাম যে বাংলাদেশের একজন শিক্ষিত নোবেলবিদ তিনি এসে দায়িত্বটা নেবেন, কিন্তু আমি খুব দুর্ভাগ্যজনকভাবে হলো এটা সত্যি, আমি একজন জেহাদি ইউনিস্টকে এই 2 মাস 3 মাসে আমি খুঁজে পেলাম। তো স্বাভাবিকভাবেই 70 জন জেহাদিদেরকে ছেড়ে দেওয়া বা পালিয়ে যাওয়া যেটাই হয়েছে, তার পরবর্তীকালে যে বিভিন্ন তুমি যে চ্যানেলে তুমি দেখালে যে এক একটা গোষ্ঠীর তাদের বিভিন্ন যে চ্যানেলগুলোকে তারা মডিউলগুলোকে অ্যাক্টিভ করছে। আমি আবার বলছি, পাকিস্তান হোক, চায়না হোক বা শ্রীলঙ্কা হোক বা নেপাল হোক বা যারাই হোক, যাদেরকে এই নেটগুলোকে ব্যবহার করছে চায়না বা আমেরিকা, যত রকম ভাবে ভারতকে ঘেরার চেষ্টা করছে, এখনো কিন্তু
বড় হামলা সেক্ষেত্রে বলে যদি পুলওয়ামার পরে এখনো পর্যন্ত 2019-এর পর কিন্তু কিছু ঘটতে পারেনি বা পারার দিকে ওরা যেতে পারেনি। সেনাপ্রধান একটি কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন শেষে, যে আমরা যদি অ্যাগ্রেসিভ হইতে কোথাও যেতে হতে পারে আমাদেরকে সেভ করার জন্য, আমাদের কান্ট্রিকে সেভ মানে করার জন্য আমরা কিন্তু পদ্ধতি যেখানে শেষ হবে সেখান থেকে আমরা aggression আমরা দেখানোর প্রয়োজন হলে আমরা সেটা দেখাবো। কারণ হচ্ছে আমাদের মূল এবং সব থেকে প্রধান দায়িত্ব কাজ হচ্ছে আমার নিজের দেশকে সিকিউর করা এবং সিকিউর রাখা, এখানে রাজনীতির কোনো বিষয় নেই। দ্বিতীয় যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে দেখো কার লাভ হতো কার লোকসান হতো, আমিও ট্রাম্পের এই বক্তব্য শুনেছি, তিনি কোনোটাই খারিজ করেননি এই বক্তব্য, তিনি বিস্ময় প্রকাশ করেছেন, একদম দায়িত্ব নিয়ে বলছি। এলন মাস্কের যে বক্তব্য সেই বক্তব্যটাতে তিনি বিস্ময় প্রকাশ করেছেন, তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না যে এই টাকার অ্যামাউন্টে ভারতের মতো একটা ইয়েটাকে মানে সেটাকে ইয়ে করা যায়। তো বিস্ময় জিনিসটা আলাদা। আর একটা বিষয় যেটা হচ্ছে সেটা যে মানে দেখবে যে পাকিস্তান এর আগে বহুবার ট্রাই করেছে, আগে 1971 সালে ইন্দিরা গান্ধীর সময়ে তো তারা ট্রাই করেছেন, সেখানে মুতোর জবাব তারা পেয়েছেন। এখানে নেশন ফার্স্ট যেহেতু আমাদের পলিসি, এবং আমি বিশ্বাস করি কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে তাদেরও নেশন ফার্স্টই হচ্ছে তাদের পলিসি, সুতরাং এখানে রাজনৈতিক বিতণ্ডার কোনো বিষয় নেই। তবে যখন আমরা দেখি মণিশঙ্কর আইয়ারের মতো একজন সিনিয়র লিডার তারা পাকিস্তানের মতো জায়গায় গিয়ে চ্যানেলে আমার দেশের প্রধানমন্ত্রীকে, তার বিরোধী হতে পারে, কিন্তু সে যখন অন্য একটি কান্ট্রিতে গিয়ে তিনি এই ধরনের মন্তব্য করেন প্রধানমন্ত্রী সম্বন্ধে, স্বাভাবিকভাবেই না অন্য কান্ট্রি বা তাদের মানুষেরা না প্রশ্রয় পান। এগুলো আমার মনে হয় এই ধরনের মুক্তি যারাই করে থাকুন তাদেরকে বিরত থাকা উচিত, কারণ দেশের সুরক্ষার ক্ষেত্রে কোনো ল্যাপসান থাকা না এখানে আমি সিম্পলি যেটা বলি না, সুপ্রিয় যে কথাটা বলেছেন একদম বাস্তব কথা এবং ঠিক তোমার মনে থাকতে পারে, একেবারে সরাসরি সাসপেনশন উনি দেশে হওয়ার আগে পৌঁছানোর আগে সাসপেনশন অর্ডার হয়ে গেছিল, কংগ্রেস থেকে সাসপেনশন করা হবে এবং 6 মাসের জন্য এই মন্তব্যের জন্য। এটা খুব স্বাভাবিক, আমরা বারবার বলি প্রধানমন্ত্রীকে অপমান করার কোনো জায়গা এখানে নেই, কারণই নেই। আলটিমেটলি রাজনীতি ইজ আ ম্যাটার অফ ডিসেন্সি। আর আমি এখানে বলে শেষ করবো, বিশেষত যে জায়গাটা কে ঘিরে আজকে সেনাপ্রধান, আমার যেটা মনে হলো সেনাপ্রধান উদ্বিগ্ন, সেটা কিন্তু আমাদের ওয়েস্টার্ন বর্ডার লাইন নয় বা চায়না বর্ডার লাইন নয়। চায়না অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে পারেন কোথায়, যেহেতু ভুটান নেপালের প্রসঙ্গটা এখানে রয়েছে, একটা প্রো চাইনিজ এলিমেন্ট তৈরি হচ্ছে, এবং বাংলাদেশ অশান্ত হওয়াতে কি হচ্ছে, ডাউন সাইজিং হওয়ার সুবিধা, অর্থাৎ সাউদার্ন সাইড থেকে যে বাংলাদেশের দিক থেকে যেমন প্রোটেকশন থাকবে না, উল্টো দিক থেকে চায়নার অ্যাগ্রেশনের দুটোর মাঝখানে চিকেন নেক একটা বড় প্রশ্ন, এবং তাকে সিকিউর করবার জন্য আজকে উদ্বেগ প্রকাশ করেছেন আমাদের সেনাপ্রধান। এবং আমার যেটা বিশেষভাবে মনে হচ্ছে যে সব থেকে সেন্সিটিভ সারা দেশে এই মুহূর্তে বাংলাদেশের প্রসঙ্গের পরেই সব থেকে সেন্সিটিভ জায়গাটাই হচ্ছে মাত্র 21 কিলোমিটার ওয়াইড, যেখানে একটা দেশ আর একটা দেশের মধ্যে, অর্থাৎ এইটুকু জায়গা যেটা পুরো উত্তর পূর্ব ভারতকে কন্ট্রোল করছে, অন্তত ল্যান্ড অ্যাক্সেস করছে, সেটা কিন্তু যে কোনো দেশের সেনাপ্রধানই উদ্বেগ প্রকাশ করবেন যদি অশান্ত থাকে। আমি কর্নেল বাগচি আপনার কাছে যেতে চাইবো। একটু আগে চন্দনদা তার বক্তব্য বলার সময় এর আগের পার্টে তিনি বলছিলেন যে এই যে ঘটনাগুলো যখন ঘটছে তখন আমাদের এজেন্সিস কি করছে, আমাদের দেশের যারা এজেন্সিস, মানে আমি ধরে নিতে পারি এর মধ্যে ইন্টেলিজেন্স আছে, এর মধ্যে আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে, আমাদের বিএসএফ রয়েছে, বর্ডার লাইন অফ কন্ট্রোলে যারা ফার্স্ট লাইন অফ কন্ট্রোলে যারা থাকেন, আমাদের আর্মি রয়েছে, এরা কি করছে যখন এই সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে ঢুকে যাবে বা ঢুকে গেছে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি দীর্ঘদিন অ্যাজ এ কর্নেল ভারতবর্ষের একেবারে সেনার, ভারতবর্ষের ভারতীয় সেনায় আপনি কাজ করেছেন অ্যাজ এ কর্নেল পদে। আমি জানতে চাইছি এই প্রশ্নটাকে আপনি কিভাবে দেখছেন, বা এই প্রশ্নে আপনার কি উত্তর রয়েছে? দেখুন, প্রশ্ন হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে ইন্টেলিজেন্সকে নিয়ে যে রুথলেস চায়না হতে পারে, যে রুথলেস রাশিয়া হতে পারে, যে রুথলেস অন্য ছোটখাটো একটা ডিক্টেটোরিয়াল কান্ট্রি হতে পারে, আমরা পারি না। সেই লিমিটেশনটা আছে। আমরা আর্ম ফোর্সেসের তরফ থেকে শুধু নিজেদের দেশ, আমার প্রতিবেশী দেশই নয়, সারা বিশ্বের সমস্ত খবরাখবর রাখি। যদি খবরাখবরই না রাখতাম তাহলে কিন্তু আজকে সেনাপ্রধানের এই চিকেন নেকটা, শিলিগুড়ি চিকেন নেক নিয়ে এই ব্যাপারটা আর উনি বলতেন না। যেরকম চুপ করেছিলেন, চুপ করে থাকলেই পারতেন। উনি ভেবেছেন যে এই জিনিসটা আর এখানকার উত্তর পূর্বের
সবাইয়ের জানা দরকার, ভারতবর্ষের সবাইয়ের জানা দরকার, কারণ ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা আগে শুধু লুক ইস্ট করতাম, আজকে অ্যাক্ট ইস্ট করছি। আর অ্যাক্ট ইস্ট করার কারণে আজকে এন্টায়ার নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, যার সঙ্গে আমাদের ইন্ডো প্যাসিফিকের যোগাযোগ আছে, সেই ইন্ডো প্যাসিফিকে আমরা অস্ট্রেলিয়া, জাপান, ইউএস এর সঙ্গে কোয়াড তৈরি করেছি। আমরা ইন্ডিয়ান ওশান এরিয়াকে, সেই রিজিওনাল এরিয়াকে আজকে চাইনিজদের প্রভাব মুক্ত করে রাখতে চেষ্টা করছি, সমস্ত মানুষের স্বার্থে, সমস্ত সাউথ ইস্ট এশিয়ার স্বার্থে, সমস্ত সাউথ এশিয়ার স্বার্থে। সেই জন্যে আমাদের এই ব্যাপারটা আজকে আমরা খোঁজ খবর রেখেছি। আমরা ট্যাব রাখার কারণে আমরা সিভিল গভর্নমেন্টকেও জানাই যে আমাদের তরফ থেকে আমাদের মেশিনারি এই খবর দিচ্ছে, এগুলোকে একদম উড়িয়ে দিলে চলবে না, এই নিয়ে অ্যাকশন করতে হবে। না হলে হয়তো এমন একটা দিন আসবে যখন অ্যানাদার 71 করতে হবে। আর সেই 71 করার জন্য ইন্ডিয়ান আর্ম ফোর্সেস তৈরি আছে। শর্টেস্ট পসিবল ওয়ার্নিং এ আমরা 71 এর মতো অপারেশন করতে পারি। পাকিস্তান সেটা খুব ভালো করে জানে, চায়না খুব ভালো করে জানে, কারণ চায়না 62 সাকসেসের পর আজ পর্যন্ত আর যাই কিছু হোক, ভারতবর্ষের নতুন সরকারের কাছে চায়নাকে নথি স্বীকার করেছে গালওয়ানের পর। আর এই যে সেই 50-এর দশক থেকে আজ পর্যন্ত যে একটা যা ইচ্ছে তাই করে যাচ্ছিল আকসাই চীন বর্ডারে, সে করাটাও তাদের বন্ধ হয়ে গেছে। তারা বুঝে নিয়েছে যে আজকের 2025 বা 1962 বা 1950, 55, 57 নয়। তাই আমরা আমাদের তরফ থেকে নিজেদের স্ট্রাকচারের মধ্যে থেকে, ডেমোক্রেটিক স্ট্রাকচারের মধ্যে থেকে ডেমোক্রেটিক গভর্নমেন্টকে যতটা জানানো এবং তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী যতটা করা সম্ভব ততটা করে চলেছি। বেশ, আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের কতটা উদ্বেগের কারণ রয়েছে আমরা রাজনৈতিক নেতৃত্বের কাছ